আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে কোনিক্সের 5th লেকচার। আজকে থেকে আমরা মেইনলি কোনিক্সের উপবৃত্তটা শুরু করব। উপবৃত্তটা মেইনলি আজকে থেকে শুরু করব। তো অনেকেই জয়েন করে ফেলছে, তো সবাই একটু কমেন্ট করে জানাবা যে কথা ঠিকমতো বুঝতে পারতেছো কিনা আর সব কিছু ঠিকমতো লেখা দেখতে পাচ্ছ কিনা। ওকে, প্লিজ একটু সবাই একটু অপেক্ষা করো, আমি শুরু করতেছি এক্ষুনি ক্লাসটা। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, ওকে, শুরু করি। তো সবাই একটু জানাবা একটু কষ্ট করে, সেটা হচ্ছে যে এই লেখা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আর কথা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু করি। গতদিন একটু প্যারাবোলার একটা অঙ্ক দিয়ে একটু শুরু করি। গতদিন আমি এইটা হোমওয়ার্ক আমি দিয়েছিলাম, সেটা হইতেছে যে ওয়াই ইজিক্যাল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল সি। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া ছিল এইটা, এবং পরাবৃত্তটি 0,5 বিন্দুগামী হলে এ বি সি এর মান নির্ণয় করার কথা ছিল। এইরকম টাইপের একটা ম্যাথ তোমাদের দেওয়া ছিল। তো অনেকেই এটা সলভ করছে মোটামুটি ভালোই। আচ্ছা, ঠিক আছে, অনেকেই সলভ করছে এটা। তো তারপরেও এইটা আমি একজন একটু অনেক ভালো স্মার্ট ওয়েতে সলভ করছে, তো আমি একটু তোমাদেরকে এটা একটু সলভ করে দিই। সেটা হচ্ছে, দেখো, কিছু কিছু জিনিস দেখে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যখনই ওয়াই ইজিক্যাল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইরকম টাইপের থাকবে, মানে যদি দেখো একটা জিনিসের উপরে স্কোয়ার আছে আর একটা জিনিসের উপরে স্কোয়ার নাই, তাই না? দেখো এখানে এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার নাই। তাহলে দেখো আমি তোমাদেরকে গতদিন দেখাইছিলাম, সেটা হচ্ছে কি, যে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে সেক্ষেত্রে হয় এরকম। জিনিসটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকাল টু 4 ওয়াই, ওয়াই মাইনাস বিটা। এইরকম ছিল, এটা এইরকম ছিল। আর না হলে আরেকটা ছিল কি, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকাল টু 4a এক্স মাইনাস আলফা। এইরকম ছিল এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, এই দুইকে যে হয় এইটা ছিল, না হলে কি এইটা ছিল। তো ইফতেখার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখন কথা হইতেছে যে এই যে জিনিসটা আসছে, এই যে জিনিসটা আসছিল, তো এইরকম থাকা মানে কি, এইরকম যদি থাকে তাহলে মানে কি, একটা এখানে দেখো একটা এক্স এর উপরে স্কোয়ার এবং এক্স ওয়াই গুণ আকারে কোনো টার্ম নাই। এটা এখানে শুধুমাত্র একটা জিনিসের উপরে স্কোয়ার এবং এক্স ওয়াই গুণ আকারের কোনো টার্ম নাই। তাহলে দেখো একটার উপরে যদি স্কোয়ার এবং এক্স ওয়াই গুণ আকারের কোনো টার্ম না থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি হয় সেটা এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল ওলা পরাবৃত্ত। ওকে, আচ্ছা, এখন দেখো এইখানটায় কি বলছে, ওয়াই ইজিক্যাল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে দেখো এখানে শুধুমাত্র কি এক্স এর উপরে স্কোয়ার আছে, তার মানে এইটাকে সামহাও এই যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার এইরকম আকৃতিতে লেখা যাবে। এখন কথা হচ্ছে, এটা যদি হয়
আর এইটা কখন লিখছিলাম, এটা লিখছিলাম যখন হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল ছিল, কি বলো, উপবৃত্তের প্রধান অক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল ছিল। আচ্ছা যাই হোক, ওইগুলো আমি বাদ দিয়ে দিলাম। সেটা হইতেছে এখন তাহলে দেখো এইটার ক্ষেত্রে শীর্ষবিন্দু ছিল কি আলফা কমা বিটা। তাহলে দেখো এইখানটায় শীর্ষবিন্দু হচ্ছে কত 3, -2 দিয়ে দিছে। তাহলে শীর্ষবিন্দু যদি 3, -2 হয়, শীর্ষবিন্দু যদি 3, -2 হয়, তাহলে শীর্ষবিন্দু এখানটায় 3, -2, তাহলে আমরা কি লিখতে পারি যে x-3 পরাবৃত্তের সমীকরণটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a দেই না, কারণ এ এখানটায় আছে, তাহলে এটা কি লেখা যায় 4p ইন্টু ওয়াই, এই যে এখানে -2 আছে, তো মাইনাসে মাইনাসে +2 হবে। ওকে, মাইনাসে মাইনাসে +2, তাহলে দেখো এখানে কি লেখা যায় x-3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4p ইন্টু ওয়াই +2 এই আকৃতিতে। ওকে, এখন তাহলে দেখো এইখানটায় আমি একটা কথা বলি, এই পরাবৃত্তটা কত 0,5 বিন্দুগামী বলে দিছে, যে পরাবৃত্তটি 0,5 বিন্দুগামী হলে, তাহলে এইটা এই বিন্দুগামী যেহেতু, তাহলে এটা দিয়ে এটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে এটা দিয়ে সিদ্ধ করি আসো, তাহলে কি 0-3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4p ইন্টু এখানে কি হবে 5+2। ওকে, তাহলে দেখো এখানটায় কি আসতেছে 5+2। আচ্ছা আমি একটু আবারও বলতেছি, একটু ওয়েট করো, এইখানটায় কি 3 স্কোয়ার, এটা 0-3 মানে কত 3, তাহলে 3 স্কোয়ার হবে 9 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 7 ইন্টু পি। আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে এটা কি আছে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা হচ্ছে পরাবৃত্তটার সমীকরণ। তাহলে দেখো এইটা অবশ্যই অবশ্যই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, এই আকৃতির একটা সমীকরণ। ওকে, এখন কথা হইতেছে এখানকার এ আর এখানকার এ এক জিনিস না, এইটা দিয়ে আমরা 4a দিয়ে বুঝাইছিলাম হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ওকে, তাহলে এখন আমি একটু বলি, তাহলে এইরকম যেহেতু আছে, তাহলে অবশ্যই এটাকে ভেঙে এইরকম আকৃতির লেখা যাবে, এবং এইটা কখন হয়, যদি ওইটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল, মানে কোনো একটা সিচুয়েশনের জন্য হয়, একটা সিচুয়েশনে এটা হয় আর একটা সিচুয়েশনে এইটা হয়। এখন কথা হইতেছে এটা যখনই হয়েছে, তাহলে এটা এইখানে কি আছে যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, এইটার শীর্ষবিন্দু কত আলফা কমা বিটা, এটা গতদিন আমি দেখাইছিলাম এবং এই দিয়ে অনেকগুলো অঙ্ক করাইছিলাম। এটার শীর্ষবিন্দু হচ্ছে কি আলফা কমা বিটা। এখন কথা হইতেছে এইটার শীর্ষবিন্দু এখানে কত দেওয়া আছে 3, -2, যেহেতু শীর্ষবিন্দু 3, -2, তাহলে দেখো 3, -2 যদি শীর্ষবিন্দু হয় এবং এইখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, তাহলে এইরকম কেসটা হবে, এইরকম কেসটা হবে। তাহলে দেখো এইরকম কেস যদি হয়, তাহলে শীর্ষবিন্দু দিয়ে পরাবৃত্তের সমীকরণটা হবে অবশ্যই এরকম, যে x-3 হোল স্কোয়ার, এখানে কেন 3 দিলাম, ওই যে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে 4p দিলাম, এ দেই নাই কারণ এখানে একটা এ আছে। ওকে, তাহলে এখানে দেখো তাহলে কত 4p ইন্টু এই যে y মাইনাস -2 হইতো, তো y +2 হয়েছে। ওকে সালমান, এটা বুঝতে পারছো কিনা এখন একটু বলো আমাকে। ওকে, তাহলে গেল এইটা। এখন কথা হইতেছে এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তটা কত 0,5 বিন্দুগামী। দেখো এই পরাবৃত্তটা বলে দিছে কত 0,5 দিয়ে যায়, তাহলে এখান থেকে 0,5 দিয়ে এই জিনিসটা কি হবে, সিদ্ধ হবে। 0,5 দিয়ে এই জিনিসটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে দেখো 0,5 দিয়ে যেহেতু সিদ্ধ হয়েছে, তাহলে বসাই দিলাম, তাহলে 0x এর এখানে কত 0 বসবে, 0-3 হোল স্কোয়ার। ওকে, 4p ইন্টু 5+2। ওকে, তাহলে এইটা এখান থেকে এটা পাইলাম, তাহলে এখান থেকে দেখো কি পেলাম, p ইজ ইকুয়াল টু এটা কত হবে 9 ডিভাইড বাই 4×7=28, তাই না। তাহলে এই মানটা যদি এইখানটায় বসায় দেই, এই মানটা যদি এখানে বসায় দেই, তাহলে কি আসতেছে দেখো, যে x-3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 9/28 ইন্টু y+2। ওকে, আচ্ছা এখন দেখো এইটা এটা কাটাকাটি করলে 4×7=28, তাহলে এখানটা একটু এটা হোল স্কোয়ার করে এবং বজ্রগুণ করি, তাহলে 7 ইন্টু, তাহলে অবশ্যই অবশ্যই এটা কত হবে যেন এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 9 y প্লাস কত 18। ওকে, 9×2=18, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করছি। ওকে, তাহলে এরপরে কি আমরা এটা দিয়ে গুণ করে দেই, 7x স্কোয়ার তারপরে কত যেন মাইনাস 6×7=42x প্লাস 63 63 ইজ ইকুয়াল টু 9y প্লাস 18। ওকে, এখন দেখো এইটা যেহেতু এই আকৃতির আছে, আমরা ওই ইকুয়েশনটাকে এই সেম আকৃতিতে প্রকাশ করি, ওই ইকুয়েশনটাকে সেম আকৃতির বানাই। ওকে, সেম আকৃতির জন্য বানাই, তাহলে এইখানটায় এইটা এই পাশে নিয়ে আসি, 9y
ইজ ইকুয়াল টু এই যে 7x² মাইনাস 42x প্লাস 63 মাইনাস কি 18, তাই না? তাহলে দেখো এখানটায় কি আছে, 9 দিয়ে যদি আমি ভাগ করি, সরি 9 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে y সমান সমান হবে হচ্ছে 7/9 x² মাইনাস এইখানটায় 42/9x প্লাস এটা দেখো 45 হয়, 45/9। ওকে, তাহলে দেখো এখান থেকে কি পাইলাম যে y সমান সমান এই যে 7/9x² মাইনাস এইখানটায় কাটাকাটি করলে এটা আসে দেখো 3, আর এইখানটায় আসবে হচ্ছে 3 13 3 14 42, 3 14 42। ওকে, তাহলে দেখো 14/3x প্লাস 5 9 45। ওকে, তাহলে দেখো এই যে জিনিসটা আমরা পেলাম, তাহলে এইখানটায় এই যে এইটা, তাহলে এই ইকুয়েশনটায় দেখো, এই ইকুয়েশনটা কি দেখো, এই ইকুয়েশনের শীর্ষবিন্দু হচ্ছে 3, -2, আবার এইটা 0,5 বিন্দুগামী। ওকে, 0,5 বিন্দুগামী। তাহলে দেখো আমাদেরকে বলে দিছিল এই পরাবৃত্তের শীর্ষ হচ্ছে কত, 3, -2 এবং 0,5 বিন্দুগামী। তাহলে দেখো এটাই আমরা কি বলতে পারি যে y ইজ ইকুয়াল টু, এটা যদি এরকম লিখি ax² প্লাস bx প্লাস সি, এইটা। তাহলে দেখো এই দুইটা ইকুয়েশন সেম ইকুয়েশন হবে। ওকে, তাহলে দেখো এই দুইটা ইকুয়েশন যদি আমার সেম ইকুয়েশন হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এর ভ্যালু হবে হচ্ছে কত, 7/9, বি এর ভ্যালুটা কত হবে মাইনাস কত যেন, বি এর ভ্যালুটা হবে হচ্ছে মাইনাস 14/3, আর সি এর ভ্যালুটা হবে হচ্ছে 5। ওকে, সি এর ভ্যালুটা হবে হচ্ছে 5। ওকে, তাহলে দেখো এই যে জিনিসটা এইভাবে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা তুলনামূলকভাবে অনেক বেশি সহজ হবে। ওকে, এবার আসি, এটা গেল। আচ্ছা, তো এটা বুঝতে পারছি আশা করি। এইটাই ছিল উপবৃত্তের মানে পরাবৃত্তের সবশেষ ম্যাথ। ওকে, আমরা এখন থেকে শুরু করব হচ্ছে উপবৃত্ত। ওকে, উপবৃত্ত নতুন একটা টার্ম, না নতুন হইলেও এটা নিয়ে টেনশনের কিছু নাই। উপবৃত্ত সম্পর্কে আমি এর আগে তোমাদেরকে একটা মানে কিছু অনেকগুলা কথাবার্তা বলছি। উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা নিয়ে একটু কথাবার্তা বলছি। আলটিমেটলি সবগুলোই হচ্ছে রেশিওর রিলেটেড কথাবার্তা। ওকে, এবার আসি পরেরটায়, উপবৃত্তে। আচ্ছা আচ্ছা, এখন দেখো উপবৃত্ত পড়তে গেলে প্রথম যে জিনিসটা লাগবে আমি এর আগেই দেখাইছি, সেটা হচ্ছে ই এর মানটা হয় হচ্ছে 1-এর চেয়ে ছোট এবং সেটা কি 0-র থেকে বড়। ই হচ্ছে উৎকেন্দ্রিকতা, তাই না? তাহলে দেখো ই এর ভ্যালু 0-র থেকে বড় আর 1-এর থেকে ছোট, এটা ছিল হচ্ছে ই এর ভ্যালু। এবং দেখো উপবৃত্তের ক্ষেত্রে একটা মজার ঘটনা ঘটে। আচ্ছা যাই হোক, সেটা একটু পরে দেখাচ্ছি। তাহলে কি উপবৃত্তের জন্য এইটা যদি রেখা হয় আর এইটা যদি বিন্দু হয়, তাহলে এইখানটায় যে আমি এই যে এইরকম করে যে কার্ভটা আঁকতেছি, এখান থেকে এখানকার রেশিও এটা যদি এস হয়, এটা একটা চলমান বিন্দু পি, যে এটা কিনা এক্স কমা ওয়াই, তাহলে আর এখান থেকে এই দূরত্ব এটা যদি হয় এম, তাহলে এইবার কিন্তু এস পি ডিভাইড বাই পি এম, SP/PM এটা সমান সমান কত, ই। এবং ই এর ভ্যালুটা হচ্ছে কি 1-এর চেয়ে ছোট। চিন্তা করো, ই এর ভ্যালু যদি 1-এর চেয়ে ছোট হয়, তাহলে পিএমটা অবশ্যই SP এর থেকে বড় হবে। এটা মাথায় রাখবা, পিএমটা অবশ্যই SP এর থেকে বড় হবে, মানে এইটা হচ্ছে বেশি বড় হবে, এইটা হচ্ছে ছোট হবে। ওকে, আচ্ছা, বাট এই রেশিওটা সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। ওকে, আচ্ছা, এখন আমরা এটার মেইন ছবিটাতে চলে যাই। এই ছবিটা আমরা একটু বাঁকা করে ছবিটা আঁকবো। তোমরাও একটু খাতার মধ্যে এটা একটু বড় করে আঁকো, মানে কিপটামো করো না, এটা একটু বড় করে ছবিটা আঁকবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, তাহলে দেখো এইখানটায় আমি হচ্ছে এই যে রেখাটা আঁকলাম, এই রেখাটাকে ওই আগের মতোই অবশ্যই এটাকে বলা হয় দ্বিকাক্ষ। ওকে, এটাকে কি যেন বলে, দ্বিকাক্ষ বলে। আর এই যে বিন্দুটা আছে, এই যে বিন্দুটা এখানটায় আছে, এই বিন্দুটাকে বলা হচ্ছে উপকেন্দ্রকে, উপকেন্দ্র। ক্লিয়ার, উপকেন্দ্র। এখন মজার বিষয় হইতেছে উপবৃত্তটা হয়, উপবৃত্তের শেপটা হয় হচ্ছে এটা এরকম করে যদি যায়, এরকম করে গিয়ে, এরকম করে গিয়ে, বা এটা এরকম গিয়ে, এইরকম যখন যায় গিয়ে শেষ পর্যন্ত কি হয়, এটা এরকম গিয়ে এখান থেকে এইরকম
মানে একটা এরকম হয়, অনেকটা বৃত্তের মতো, বৃত্ত না ঠিক, বাট এটা একটু চাপা হয়। ওকে, বৃত্ত না, এটা একটু চাপা হয়। এখন দেখো একটা জিনিস, এখন তাহলে এই যে জিনিসটা, এটা যদি আঁকি তাহলে আমাদের এইরকম একটা শেপ তৈরি হয়। ওকে, আচ্ছা, এখন কথা হইতেছে এটাকে বলা হয় উপকেন্দ্র, এটাকে বলতেছে দ্বিকাক্ষ। আগের মতোই এই উপকেন্দ্র থেকে এই দ্বিকাক্ষের উপরে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, উপকেন্দ্র থেকে এই দ্বিকাক্ষের উপরে একটা যদি লম্ব অঙ্কন করি, মনে রাখবা, উপকেন্দ্র থেকে যদি দ্বিকাক্ষের উপরে আমি একটা লম্ব অঙ্কন করি, তাহলে যে এই যে রেখাটা পেয়েছি, এই রেখাটাকে অক্ষ না বলে এটাকে বলা হয় বৃহৎ অক্ষ। ওকে, এটাকে বলা হয় বৃহৎ অক্ষ। এটা একটু মনে রাখো, এটাকে বলা হয় বৃহৎ অক্ষ। ওকে, আচ্ছা, এবার দেখো এই বৃহদক্ষটা এই যে উপবৃত্তটা আছে, উপবৃত্তের দুইটা বিন্দুতে ছেদ করছে। আগে পরাবৃত্তের জন্য দেখো ছেদ করছিল একটা বিন্দুতে, এটার ক্ষেত্রে ছেদ করেছে দুইটা বিন্দুতে। এই জন্য এই দুইটা বিন্দুকেই বলা হয়, এই বিন্দুটাকেই বলা হয় শীর্ষবিন্দু। হ্যাঁ, কাইন্ড অফ অনেকটা ডিমের আকৃতির মতো, বাট বেশিরভাগ ওই আকৃতিটা একদম 100% ওইটা নাও হইতে পারে, বাট এটা কাইন্ড অফ চিন্তা করতে পারো ডিমের আকৃতির মতো অনেকটা। ওকে, আচ্ছা, এটা 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 তাইলে এটা হচ্ছে কি শীর্ষবিন্দু। তাইলে দেখো শীর্ষবিন্দু তাইলে কয়টা হবে, এইখানে এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে দেখো উপবৃত্তের জন্য শীর্ষবিন্দু দুইটা থাকবে। ওকে, উপবৃত্তের শীর্ষবিন্দু দুইটা থাকবে। ওকে, সরি, আচ্ছা, এবার দেখো এইটা এরকম এখন। এবং একটা মজার জিনিস বলি, আমি যদি এই উপবৃত্ত যেটা আছে, এই উপবৃত্তর এখান থেকে এখানে যে দূরত্ব, এখান থেকে এখানে যে দূরত্বটুকু আছে, আমি ঠিক সেম ভাবে এখান থেকে সেম পরিমাণ ভেতরে ভেতরে যদি আমি একটা বিন্দু নেই, সেম পরিমাণ সেম ডিস্টেন্সে একটু ভেতরে যদি একটা বিন্দু নেই, এবং এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা আছে সেম ডিস্টেন্সে এই রেখার উপরে একটা লম্ব অঙ্কন করি, তোমাদেরকে মজার ঘটনাটা বলি, সেটা হইতেছে আমি যদি এই পাশের অংশটা যদি ভুলে যেতাম, এইটাকে যদি আমি উপকেন্দ্র বলতাম এবং এইটাকেও যদি দ্বিকাক্ষ বলতাম, এইটাকে নিয়ে ছবি আঁকলেও 100% সেম একটা ছবি আসতো। ওকে, এই ছবিটাই আবার ফিরে পাইতাম, মানে এই পাশ এই বিন্দু নিয়ে আর এই পাশে রেখাটা নিয়ে সেম ছবিটা আমরা পাইতাম। মানে এমন না যে এইটার কারণে যেরকম পাইছি ওইটার কারণে অন্যরকম না, এই বিন্দুটাকে আমি যদি উপকেন্দ্র ধরি আর এই রেখাটাকে যদি আমি দ্বিকাক্ষ ধরি, এইটা নিয়েও যদি ছবি আঁকতাম, তাহলে এই উপবৃত্তের উপর দিয়ে যে বিন্দুগুলো আছে সেইটাই আমরা পেতাম। ওকে, তাহলে দেখো এইটা যেমন উপকেন্দ্র বলা গেছে, এটাকেও অবশ্যই আমরা তাহলে উপকেন্দ্র বলতে পারি। ওকে, উপকেন্দ্র বলতে পারি। এবং এটাও যেমন দ্বিকাক্ষ ছিল, এটাকেও দ্বিকাক্ষ। ওকে, এখন এটা এই উপবৃত্তের ক্ষেত্রে তাহলে দ্বিকাক্ষ হবে দুইটা, এটা মনে রাখো, উপবৃত্তের ক্ষেত্রে দ্বিকাক্ষ হবে দুইটা। ওকে, উপকেন্দ্র হবে দুইটা। ওকে, উপকেন্দ্র হবে দুইটা। এই যে রেখাটা আছে, এই রেখাটাকে বলছি আমরা হচ্ছে বৃহদক্ষ। ওকে, এই রেখাটাকে বলছি আমরা বৃহদক্ষ। এবার আসো উপকেন্দ্র দুইটা যে আছে, উপকেন্দ্র দুইটার যে মধ্যবিন্দুটা আছে। ওকে, উপকেন্দ্র দুইটার যে মধ্যবিন্দু আছে, ওই মধ্যবিন্দুকে বলা হয় উপবৃত্তের কেন্দ্র। ওকে, উপবৃত্ত দুইটার যে মধ্যবিন্দু আছে, সেই মধ্যবিন্দুকে বলা হয় কেন্দ্র। আমি আবারও বলতেছি, উপবৃত্ত দুইটার যে মধ্যবিন্দু, বা আমি এরকমও বলতে পারি শীর্ষবিন্দু দুইটার মাঝখানে যে বিন্দু, বা এই যে এই দ্বিকাক্ষ রেখা, এই দ্বিকাক্ষ রেখার দুইটা সংযোজক সরলরেখা, এটার মাঝখানে যে বিন্দু আছে সেইটাকেই বলবো আমরা হচ্ছে কেন্দ্র। এটা কিন্তু যে কোনোভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে কি কেন্দ্র। এখন দেখো এই কেন্দ্র থেকে এই বৃহৎ অক্ষের উপরে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, ওকে, বৃহৎ অক্ষের উপরে আমি যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে যে রেখাটা পাইছি এটাকে যদি আমরা বৃহৎ অক্ষ বলি, তাহলে এইটাকে বলবো আমরা ক্ষুদ্রাক্ষ, এটাকে বলবো আমরা ক্ষুদ্রাক্ষ। ওকে, ক্ষুদ্রাক্ষ বা ক্ষুদ্র অক্ষ। ওকে, এইটাকে বলবো আমরা হচ্ছে ক্ষুদ্রাক্ষ বা ক্ষুদ্র অক্ষ। আচ্ছা, এবার আমি একটা কথা বলি,
এই যে এটা কি শীর্ষবিন্দু ছিল না, তাহলে শীর্ষবিন্দুতে আমি যদি, আচ্ছা তাহলে এখন একটা জিনিস দেখো, এই দিকাক্ষটা কি বৃহদক্ষের উপরে লম্ব, দিকাক্ষটা বৃহদক্ষের উপর লম্ব, আবার ক্ষুদ্রাক্ষটাও কি বৃহদক্ষের উপরে লম্ব, তাহলে অবশ্যই অবশ্যই ক্ষুদ্রাক্ষ এবং দিকাক্ষ এরা সমান্তরাল রেখা হয়ে থাকে। ওকে, ক্ষুদ্রাক্ষ এবং দিকাক্ষ এরা কিন্তু সমান্তরাল রেখা হবে। ওকে, আচ্ছা এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কি এই যে উপকেন্দ্রটা আছে, এই যে উপকেন্দ্রটা আমরা পেয়েছি, উপকেন্দ্রে যদি আমি একটা লম্ব অঙ্কন করি তাহলে আশা করি তোমাদের এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। উপকেন্দ্রে যদি আমি একটা লম্ব অঙ্কন করি তাহলে এটাকে কি যেন বলা হয়, উপকেন্দ্রিক লম্ব। ওকে, উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্ব কয়টা হবে, এখানটায় একটা যেমন হইতে পারে, আর একটা হবে হচ্ছে এই বরাবর। ওকে, এটাকে বলবো আমরা উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা এবার দেখো শীর্ষবিন্দু এখানে একটা ছিল, এখানে আরেকটা। ওকে, তাহলে এখন দেখো শীর্ষবিন্দুতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, সালমান কোন জায়গাটায় আরেকবার বোঝাবো আমাকে একটু বললেন। সমস্যা নাই, এর পরে আমি আবারও সেম জিনিসটা দিয়ে বিভিন্ন বিন্দু টিন্দু দিয়ে এগুলা দিয়ে আমরা দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। আপনি একটু তারপরে স্পেসিফিক করে বলেন যে কোন জায়গাটা একটু বোঝেন নাই। ওকে, আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, ওকে, শীর্ষবিন্দুতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, এখানেও যেমন অঙ্কন করা যায়, আবার কি এইখানেও কি অঙ্কন করা যায়, তাই না? তাহলে শীর্ষবিন্দুতে স্পর্শক যদি অঙ্কন করি তাহলে এটাকে বলা হবে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক। ওকে, শীর্ষবিন্দুতে শীর্ষবিন্দুতে বিন্দুতে অঙ্কিত অঙ্কিত স্পর্শক, এটাকে বলবো শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক। ওকে, তাহলে এইখানেও একটা থাকবে, এইখানেও একটা থাকবে। ওকে, আচ্ছা তাহলে দেখেন এটাও শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটাও কি শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক। ওকে, আচ্ছা এবার দেখেন আমি কিছু জিনিস একটু স্পেসিফিক করে দিচ্ছি, সেটা একটু দেখেন। আমি আবারও পুরা জিনিসটা আবারও বলবো। ওকে, আচ্ছা দেখেন এই যে উপকেন্দ্র, এই যে দুইটা, এখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে, এই যে উপকেন্দ্রের এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় উপকেন্দ্রিক উপকেন্দ্রিক কেন্দ্রিক উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, উপকেন্দ্র, একটু আমি ভুল লিখে ফেললাম, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। ওকে, আচ্ছা এইবার এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই যে এখান থেকে এই পর্যন্ত শীর্ষ দুইটার মাঝখানে যে দূরত্ব, এই যে শীর্ষ দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে, এটাকে বলা হয় শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, শীর্ষের শীর্ষের মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব। ওকে, শীর্ষের মধ্যবর্তী, শীর্ষ না, বৃহদক্ষের দৈর্ঘ্য, আমি ভুল বলছি এটা, এটা ছিল হচ্ছে শীর্ষ না, এটা কি বৃহদক্ষ না, বৃহদক্ষ এখান থেকে এই পর্যন্ত না স্যার, তাহলে এইটাকে বলা হয় বৃহদক্ষের দৈর্ঘ্য, বৃহদক্ষের দৈর্ঘ্য। আমি অত্যন্ত দুঃখিত। ওকে, বৃহদক্ষের দৈর্ঘ্য। ওকে, এটাকে বলা হয় বৃহদক্ষের দৈর্ঘ্য, এটাকে বলা হয় বৃহদক্ষ, যেহেতু এটা ছিল, তাহলে এই যে এইটা কি দৈর্ঘ্য না, এই জন্য এটাকে বলা হয় বৃহদক্ষের দৈর্ঘ্য। ওকে, আর এইটা কি ক্ষুদ্রাক্ষের, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মাঝখানেকার দূরত্ব, এটাকে অবশ্যই তাহলে বুঝতে পারছেন, এটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। ওকে, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। আচ্ছা এই যে জিনিসগুলা বললাম, দেখেন অনেকগুলা জিনিস আমি এখানটায় পড়াইছি আপনাদের। ওকে, আচ্ছা আর একটা জিনিস একটু বাকি আছে, তাহলে সেটা কি, যে এই যে পয়েন্ট আছে এখান থেকে এটা যদি উপকেন্দ্রিক লম্ব হয়, তাহলে এটা আশা করি গতদিন পড়াইছিলাম, মনে আছে, এই জিনিসটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটাকে কি যেন বলা হয়, উপকেন্দ্রিক 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 লম্বের দৈর্ঘ্য। ওকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা তাহলে এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য।
ওকে, তাহলে দেখেন এটা আমি আবারও পুরা জিনিসটা একটু রিভিউ করতেছি, আমি পুরা জিনিসটা একটু আবার আরেকটাবার আপনাদের কাছে রিভিউ করতেছি। এটা খুব মনোযোগ দিয়ে শোনেন এবং কোনটাকে কি বলতেছি কখন এই জিনিসটা জানাটা খুব জরুরি। ওকে, আচ্ছা, যে কোনো একটা রেখা এবং যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে নিতে হয় একটা কণিক আঁকাইতে গেলে। ওকে, তাহলে দেখেন যে কোনো একটা রেখা, তাহলে এই যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় দ্বিকাক্ষ আর এইটাকে কি বলা হয় উপকেন্দ্র। ওকে, যদি আমরা ওই এসপি বাই পিএম এটাকে যদি ইকুয়াল টু ই বলি, এসপি বাই পিএম এটাকে যদি আমি ই বলি, মানে এবং এই ই এর ভ্যালুটা কি 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হয়, তাহলে পরে আমরা এটাকে ছবিটা আঁকলে এরকম এনক্লোজড একটা ই পাওয়া যায় বা আবদ্ধ একটা এরকম টাইপের ছবি পাওয়া যায়, এরকম একটা আবদ্ধ ছবি পাওয়া যায়। ওকে, আচ্ছা, এই যে আবদ্ধ ছবিটা আমরা পেয়েছি, আমরা এখান থেকে এখানে যতটুকু দূরত্ব এই এই দিক সরি, এই যে উপকেন্দ্র পেয়েছি, এই উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষের উপরে যদি আমি একটা লম্ব অঙ্কন করতাম, তাহলে যে রেখাটা পাইতাম এই রেখাটাকে বলা হয় হচ্ছে বৃহদক্ষ। এই দিক বরাবর প্রশস্ত না, এই জন্য এইটাকে বলা হয় বৃহদক্ষ। ওকে, এটাকে বলা হয় বৃহদক্ষ। এখন আমরা এই যে বৃহদক্ষটা উপবৃত্তের যে দুইটা বিন্দুতে ছেদ করেছে, এই যে দুইটা বিন্দুতে ছেদ করেছে এই দুইটা বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। ওকে, এই দুইটা বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। এখন দেখেন এই যে এই শীর্ষ থেকে এই উপকেন্দ্রের মাঝখানে যে ডিস্টেন্স, ঠিক বৃহদক্ষের উপরে এই শীর্ষবিন্দু থেকে অতটুকু ভেতরে যদি একটা বিন্দু নেন, আর এই শীর্ষবিন্দু থেকে এই দ্বিকাক্ষের মাঝখানেকার ডিস্টেন্স যতটুকু, ততটুকু দূরে যদি আপনি একটা রেখা নেন, এই যে রেখাটা আমরা অঙ্কন করেছি, এই যে রেখাটা আমরা অঙ্কন করেছি, এইটা নিয়েও যদি আপনি ছবি আঁকতেন, সেই মানে সেম ই এর ভ্যালু সেম রেখে যদি ছবি আঁকতেন, তাহলে 100% সেম আমরা একটা কি পাইতাম বলেন, উপবৃত্ত পাইতাম। 100% সেম একটা উপবৃত্ত পাইতাম। এই কারণে একটা উপবৃত্তের উপকেন্দ্র হচ্ছে দুইটা। ওকে, এইটাকেও যেমন উপকেন্দ্র বলে, এইটাকেও উপকেন্দ্র বলে। ওকে, দুইটাই উপকেন্দ্র হবে। ওকে, দ্বিকাক্ষ, তাহলে এইটাও যেমন দ্বিকাক্ষ, এটাকেও আমরা দ্বিকাক্ষ বলবো। তাহলে দ্বিকাক্ষ কয়টা? দুইটা। ওকে, এখন দেখেন এই উপকেন্দ্র দুইটার মাঝখানে যে বিন্দুটা আছে বা শীর্ষবিন্দু দুইটার মাঝখানে যে বিন্দুটা আছে, সেই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। ওকে, সেই বিন্দুটাকে কি বলা হয়? কেন্দ্র। ওকে, আচ্ছা, কেন্দ্রে যদি আমরা এই বৃহদক্ষের উপরে একটা লম্ব অঙ্কন করি, কেন্দ্রে যদি বৃহদক্ষের উপরে আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে যে রেখাটা পাওয়া যাবে সেই রেখাটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। ওকে, যারা ইংলিশ ভার্সনে আছেন, সরি আমি মাথায় ছিল না, সেটা হইতেছে এইটাকে বলা হয় বৃহদক্ষ, ইংলিশে বলা হয় মেজর এক্সিস, আর ক্ষুদ্রাক্ষ এটাকে বলা হচ্ছে মাইনর এক্সিস। ওকে, আচ্ছা, আর উপকেন্দ্র তো ফোকাস, আর প্লুরালে হচ্ছে ফোকেই বলা হয়। আচ্ছা, আর উপকেন্দ্র লম্ব তো প্রতিদিন বলতেইছি। ওকে, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে লেটাস রেক্টাম। ওকে, দ্বিকাক্ষ হচ্ছে ডিরেক্ট্রিক্স। আচ্ছা, এখন দেখেন এটা পাইলাম। এবার এই যে উপকেন্দ্র দুইটা আছে, এই উপকেন্দ্র দুইটাতে যদি আমি লম্ব অঙ্কন করি, এই যে লম্ব যদি অঙ্কন করি, তাহলে এটাকে বলা হবে কি? উপকেন্দ্রিক লম্ব। ওকে, আচ্ছা, এই পাশেও একটা থাকবে, এই পাশেও একটা থাকবে। এখন উপকেন্দ্রিক লম্ব যেটা আছে বা লেটাস রেক্টাম যেটা আছে, এইটার মাঝখানে যে উপবৃত্ত দুইটার মাঝখানে যে লেন্থটা আছে, এটাকে বলা হয় হচ্ছে লেন্থ অফ লেটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ওকে, এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এবার দেখেন এই যে জিনিসটা আছে, উপকেন্দ্র দুইটা, এই যে উপকেন্দ্র দুইটা আছে, এই উপকেন্দ্র দুইটার মাঝখানে যে ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা লেন্থ অফ ফোকাই। ওকে, লেন্থ অফ ফোকাই। আচ্ছা, আর এইটাকে শীর্ষবিন্দু যে দুইটা আছে, এই শীর্ষবিন্দু দুইটার মাঝখানে যে ডিস্টেন্স আছে, শীর্ষবিন্দু দুইটার মাঝখানে যে ডিস্টেন্স আছে, এটাকে বলা হয় বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। ওকে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। আর এই যে ক্ষুদ্র অক্ষ যেটা ছিল, এই পাশ থেকে এই পাশের যে দুইটা বিন্দু আছে, এটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। ওকে, বা লেন্থ অফ মাইনর এক্সিস। ওকে, আচ্ছা, এই ছিল হচ্ছে মেইনলি আমাদের উপবৃত্তের বিভিন্ন জিনিসগুলা বা কোনটাকে কি বলে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। ওকে, আপনারা জাস্ট এইগুলো একটু মাথায় রেখেন। দেখেন মানে পরাবৃত্ত যখন পড়ছি, আমরা এইটার ছবিগুলো আঁকছিলাম দেখে, বা এইটার মানে এই জিনিসগুলা মানে মনে রাখছিলাম দেখে, বা কোন জায়গা থেকে কি হয়েছে এটা মনে রাখছিলাম দেখে, পরাবৃত্তের যে কোনো একটা ফর্মুলা বললেই মোটামুটি আপনাদের মাথার ভিতরে চলে আসছিল। ঠিক সেমভাবে এইটার ক্ষেত্রে এইখানে কিন্তু আগেরটাই ছিল 8টা, এইখানে দেখেন 15-20টার মতো পাবেন আর কি। কথা কি বুঝছেন? ইভেন আরও কিছু জিনিস আমি সামনে দেখাবো, এই ডিস্টেন্স আর একটু বলে দিব।
তো ওই জিনিসগুলা আমাদের আরও একটু বেশি মনে রাখতে হবে। সো এইটার ক্ষেত্রে অ্যাটলিস্ট মানে 5 বার তো মানে প্র্যাকটিস করবেনই, এবং 5 বার প্র্যাকটিস করবেন হচ্ছে যাতে না দেখে আমি 5 বার এটা আঁকতে পারছি। ওকে, এরকম আঁকার পরে বিভিন্ন জিনিস, এটা বৃহৎ অক্ষ বা মেজর অ্যাক্সিস, এটা দ্বিকাক্ষ, এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা শীর্ষবিন্দুতে স্পর্শক, এরকম করে 5 বার আঁকবেন যাতে না দেখে দেখে, হ্যাঁ মানে একটু উল্টায় নিলাম একবার একটু দেখে নেই, এইরকম করে না স্যার। ওকে, এরকম করে না। আচ্ছা, সালমান ফার্সি বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন, আমি আরও একবার রিপিট করছি জিনিসটা। ওকে, এবার তাহলে আমরা পরেরটায় চলে যাই। ওকে, আপনারা একটু সবাই একটু কমেন্ট করে আমাকে একটু জানান যে আপনারা সবাই এই পর্যন্ত যা বুঝাইছি সেটুকু বুঝতে পারছেন কিনা, এবং এই পর্যন্ত যদি বুঝতে পারেন অ্যাকচুয়ালি মানে উপবৃত্তও দেখবেন ওই পরাবৃত্তর মতো খুবই সহজে শেষ হয়ে যাবে আমাদের, মানে আমাদের আর কষ্ট হবে না। ওকে, একটু প্লিজ কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা। ওকে, তাহলে আমরা নতুন ইসে চলে যাই, সেটা হইতেছে কি যে উপবৃত্তের বিভিন্ন সমীকরণ এবং বিন্দু নির্ণয়, ওই যে আগের দিনের মতো, ওই যে পরাবৃত্তের ক্ষেত্রে যেমন করছিলাম উপবৃত্তের ক্ষেত্রেও আমরা করবো আর কি। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড, সবাই বুঝতে পারতেছে। আচ্ছা, এটার জন্য আমি একটু ছবিটা একটু বড় করে আঁকতেছি। ওকে, ছবিটা একটু বড় করে আঁকতেছি, আপনারাও ছবিটা একটু বড় করে আঁকবেন। ওকে, আচ্ছা, এটা আঁকলাম, এটা হচ্ছে আমার উপবৃত্তটা। ওকে, এই উপবৃত্তের এই দুইটা শীর্ষ নিয়ে আমি সরলরেখা আঁকলাম, আপনারাও চাইলে এমনি আঁকতে পারেন। ওকে, আচ্ছা, এবং এই দুইটার মাঝখানে যে বিন্দুটা আছে সেটা এটা। আচ্ছা, এটা এইখানটায় আমি হচ্ছে লম্ব অঙ্কন করলাম, এটা হচ্ছে আমার লম্ব। ওকে, আচ্ছা, এখন দেখেন এটা, এখন দেখেন একটা মজার জিনিস বলি, এই যে রেখাটা আছে এই রেখাটাকে আমরা যদি বলি এক্স এক্সিস, আর এই রেখাটাকে যদি আমি বলি ওয়াই এক্সিস। ওকে, এই রেখাটাকে বলছি আমি কি এক্স এক্সিস, এইটাকে বলছি আমি ওয়াই এক্সিস। ওকে, তাহলে দেখেন ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আর এই যে এখান থেকে এখানটায় যে রেখাটা আছে এটা হচ্ছে দ্বিকাক্ষ, তাহলে এই পাশেও একটা কি হবে, দ্বিকাক্ষ হবে নাকি। আচ্ছা, এখান থেকে এইখানটায় একটা দিচ্ছি উপকেন্দ্র, এইখানে আর একটা উপকেন্দ্র দিলাম। ওকে, দুইটা উপকেন্দ্র, তাই না। তাহলে দেখেন এই উপকেন্দ্রে আমি একটা লম্ব অঙ্কন করি, এই যে লম্ব অঙ্কন করলাম, মনে করেন এই যে লম্ব, এই যে উপকেন্দ্রের লম্বে, তাহলে এইটাকে বলবো আমরা কি যেন, উপকেন্দ্রিক লম্ব। ওকে, আচ্ছা, এই যে শীর্ষবিন্দুটা আছে বৃহদক্ষের শীর্ষবিন্দু, তাহলে এই বিন্দুতে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, এটা একটা লম্ব, আর এই পাশে একটা লম্ব অঙ্কন করলে এটা আর একটা লম্ব। ওকে, আচ্ছা, এটা গেল শীর্ষবিন্দুতে লম্ব। ওকে, এবার তাহলে দেখেন এইবার আমরা হচ্ছে নামকরণ করব। তাহলে ওকে, এইটার নাম কি যেন দিয়েছিলাম, বৃহৎ অক্ষ। ওকে, বৃহৎ অক্ষ, এবং প্রত্যেকটা নিচে আমি কিন্তু লিখে দিচ্ছি। ওকে, যে বৃহৎ অক্ষ কোনটা বা এই 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 সেই। ওকে, তাহলে দেখেন এক্স অক্ষটা এখানটায় আমার কি বৃহৎ অক্ষ। দেখেন তাহলে যদি হয় এক্স অক্ষটা আমার বৃহৎ অক্ষ, একটু বোঝার চেষ্টা করেন, এক্স অক্ষটা যদি আমার বৃহৎ অক্ষ হয় তাহলে এক্স অক্ষের সমীকরণ কি যেন, এই যে y = 0, তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ কি হবে, y = 0। তাহলে দেখেন এটা কি কি যেন ছিল, এই যে এটা কেন্দ্র ছিল, এটার উপরে লম্ব, তাহলে এটা কি ক্ষুদ্রাক্ষ, তাই না, এটা হচ্ছে কি ক্ষুদ্রাক্ষ। ক্ষুদ্রাক্ষ, তাহলে এটা যদি ক্ষুদ্রাক্ষ হয় তাহলে ক্ষুদ্রাক্ষটা কি y অক্ষ এখানটায় আছে, তাহলে y অক্ষের সমীকরণ কি হবে, x = 0। ওকে, তাহলে দেখেন এবার আমি বলি বৃহৎ অক্ষ আর শীর্ষবিন্দু ক্ষুদ্রাক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে এটাই তো কি আমার কেন্দ্র, তাহলে কেন্দ্র এটা কি, এটা হচ্ছে কি কেন্দ্র, এটা কেন্দ্র, প্রত্যেকটা নিচে নিচে আমি লিখে দিচ্ছি। ওকে, কেন্দ্র, তাহলে কেন্দ্রটা কত হবে, 0,0, তাহলে দেখেন কেন্দ্র হচ্ছে 0,0। আচ্ছা, এবার একটা জিনিস একটু মনে রাখবেন, এই যে এখান থেকে এই দূরত্বটা যদি হয় a। ওকে, এই দূরত্বটাকে যদি বলি a, তাহলে অবশ্যই এই দূরত্বটাও কত হবে বলেন, a। এই দূরত্বটা হচ্ছে এখান থেকে এখানকার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, a। ওকে, এখান থেকে এখানকার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a। তাহলে দেখেন এই যে শীর্ষবিন্দু আছে না বৃহদক্ষের শীর্ষবিন্দু, তাহলে বৃহদক্ষের শীর্ষবিন্দু এই বিন্দুটা কত হবে, 0, তাহলে অবশ্যই এটা বাম পাশে আসছে, এটা কি হবে -a,0। ওকে, এই ডান পাশেরটা হবে হচ্ছে a,0, এই বাম পাশেরটা হবে কি -a,0। আচ্ছা, এবার দেখেন একটা জিনিস,
এই যে এখান থেকে এই মাঝখানেকার এই যে এই দূরত্বটা যদি হয় বি ক্ষুদ্রাক্ষের, তাহলে এখান থেকে এখানকার দূরত্বটাও কত হবে বলেন বি। তাহলে দেখেন এখান থেকে এই দূরত্বটা যদি হয় বি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0, বি, রাইট? এটা কত হবে 0, বি। ওকে, তাহলে দেখেন এখান থেকে এইটুকু যদি হয় বি, তাহলে অবশ্যই এটা কি হবে 0, বি, রাইট? 0, বি। আচ্ছা, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা আমি বলছিলাম হচ্ছে ই এবং এই এর মানটা 1-এর চেয়ে ছোট। এইবারের ঘটনাটা আমি একটু মনে রাখার টেকনিকটা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে চিন্তা করে দেখেন তো, কোনো একটা সংখ্যা যদি 1-এর থেকে ছোট হয়, কোনো একটা সংখ্যা যদি 1-এর থেকে ছোট হয়, সেই সংখ্যা দিয়ে যে কোনো একটাকে সংখ্যাকে গুণ করলে দেখেন ওই সংখ্যাটা আরও ছোট হয়ে যাবে। মনে করেন যে আমার আছে হচ্ছে 5, ওকে? 5 এটাকে যদি হাফ দিয়ে গুণ করেন 1-এর চেয়ে ছোট, এটা দেখেন হয়ে যাবে 2.5, ওকে? তাহলে দেখেন এটার চেয়ে ছোট হয়ে গেল। তাহলে দেখেন এইটা যদি হয় এ, তাহলে এইটা কি এর ভেতরে আছে না, এর কি ভেতরে ইনসাইড অফ দ্য কার্ভ, ওকে? ভেতরের দিকে আছে, তাহলে এর 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 ভেতরের দিকে আছে। সো এই বিন্দুটা হবে কত, এই যে AE, 0 গুণ করলে দেখেন গুণ করলে ছোট হয়, তাহলে এটা ছোট বানাইতে গেলে এখানে গুণ করতে হবে এর মানটা। মানে এটা জাস্ট মনে রাখার টেকনিক, বিলিভ মি। এটা কিন্তু এমন না যে এইরকম হয়েছে দেখে এটা হয়েছে, না, আমি বলতেছি মনে রাখার টেকনিক। এটা হচ্ছে কি AE, 0, ওকে? আচ্ছা, তাহলে দেখেন এই পয়েন্টটা কি, এই পয়েন্টের কি বাইরে আছে। এবং একটা মজার জিনিস দেখেন, এই 5কে যদি 1/2 দিয়ে ভাগ করি, তাহলে দেখেন ওইটা হয়ে যায় কত 10, মানে কি আরো বড়। তাহলে বাইরে যদি থাকে তাহলে এইটা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এটা দেখেন A/E, 0, ওকে? এটা একটু মনে রাখার টেকনিক, ওকে? এটা সিম্পলি মনে রাখার টেকনিক। এটা ভেতরের দিকে আছে, এটা কত AE, 0, বাইরে থাকবে তাহলে কত A/E, 0, ওকে? তাহলে দেখেন এইটা যদি এই AE, 0 হয়, তাহলে এই পাশেরটা কত হবে, অবশ্যই -AE, 0। আবার এই বিন্দুটা কত হবে -A/E, 0, ওকে? -A/E, 0। তাহলে দেখেন সিম্পলি কিন্তু আমাদের মোটামুটি বেশিরভাগ জিনিস আমাদের পড়া হয়ে গেছে। কেন, এই বিন্দুগুলা নির্ণয় করে ফেলছি মানে আমাদের কাহিনী শেষ। এবার দেখেন এই যে এই রেখাটা হচ্ছে কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, x=0। আচ্ছা, আমি কিন্তু আগেই বলছিলাম যে এইটা হচ্ছে আমি মনে রাখার টেকনিকটা বলতেছি। এটা হচ্ছে আহ, আহ, সামিউল জিহান যেটা বলছেন, এটা কিন্তু আমার মেইন সিস্টেম না, মানে জিনিসটা হচ্ছে ইকুয়েশনগুলা থেকে এইটা আসছে। আমি পেছনের থেকে পড়ানো শুরু করছি, ওকে? আমি পেছনের দিক থেকে পড়ানো শুরু করছি। তো বিষয়টা হইতেছে যে এইটা হচ্ছে এইরকম হইছে দেখে, মানে ইকুয়েশন ওইরকম হয়েছে, জিনিসটা এরকম না। ওইখানে ইকুয়েশন আছে দেখে আমরা এইখানটায় আসছি। আর এইখানটায় দেখেন আপনি ছাড়া অন্য কোনো কিছু আসার কোনো অপশন নাই। কারণটা হইতেছে এইখানটায় আপনি অবশ্যই এই যে যে জিনিসটা, এই জিনিসটা মানে এখানে AB, আর এখানে তো মানে উৎকেন্দ্রিকতা আছে ছাড়া অন্য কোনো কি আর আনবেন, তাহলে তো ওই জিনিসটা কি ইমব্যালেন্স হয়ে যাবে, এক একটার জন্য এক একটা হয়ে যায়। সো এইখানটায় আসে, এইটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। বাট এইটার প্রুফ এইরকম না, ওকে? মানে আমি যেটা বলছি এরকম না যে এইটা এইটার চেয়ে ছোট দেখে এখানে গুণ হয়েছে, জিনিসটা এইরকম না স্যার। এটা হচ্ছে ট্রু ফ্যাক্ট। বাট আমি করতেছি কি পেছনের দিক থেকে পড়ানো শুরু করছি, তো এই কারণে আপনাদের কাছে একটু অন্যরকম মনে হইতে পারে। বাট এইভাবে পড়লে মনে রাখাটা তুলনামূলকভাবে ইজি হয়, এই কারণে আমি এইভাবে পড়াচ্ছি, ওকে? আচ্ছা, এবং এইটার প্রুফটা বইয়ের ভেতরে দেওয়া আছে। সামিউল ইসলাম বুঝতে পারছেন আশা করি, ওকে? আচ্ছা, এখন দেখেন এটা গেল। এখন কথা হইতেছে দেখেন এই যে অক্ষটা আছে, আমি এইগুলার প্রুফ একদিন পড়ায় দিব না, এইগুলার প্রুফ একদিন আমি আপনাদেরকে পড়ায় দিব না যে এইগুলা কেন এইখানে এইটাই আসছিল, এটা না এসে অন্যটা কেন আসতে পারে নাই। এটা আমি আরেকটা দিন প্রুফ, একদম লাস্টের দিন 3টা জিনিসের প্রুফ শুধু পড়ায় দিব, ওকে? মানে ওই প্যারাবোলা, হাইপারবোলা আর ইলিপস, এই 3টারই শুধু প্রুফগুলা পড়ায় দিব না, ওকে? এখন দেখেন এই যে জিনিসটা আছে, এটা AE, 0, আর এটা কি A/E, 0। আচ্ছা, এটা দেখেন এটা কি এটা কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সামিউল ইসলাম বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। ওকে, জানাইছেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এটা, তাহলে দেখেন এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এটা x=0 ছিল, এটা তাহলে কি হবে x=
এই, আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এটা যদি x ইজিক্যাল টু এই হয়, তাহলে এটা কি হবে x ইজিক্যাল টু মাইনাস এই। তাহলে দেখেন দুইটা পাইছি। ওকে, দেখবেন আপনাদের বইয়ে এই জিনিসটা এরকম করে লেখা আছে যে x ইজিক্যাল টু প্লাস মাইনাস এই। ওকে, সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। ওকে, আচ্ছা এটা দেখেন বৃহৎ অক্ষ, এটা তাহলে কি এইখানে কি a, 0 বিন্দু, তাহলে এটা কি হবে x ইজিক্যাল টু a। তাহলে এই পাশেরটা কি হবে x ইজিক্যাল টু মাইনাস a। সবগুলাতে দেখবেন আপনারা প্লাস মাইনাস দিয়ে করা আছে বইয়ের ভিতরে। ওকে, তাহলে দেখেন এখানকার দিকাক্ষটা কি যেন আছে যে x ইজিক্যাল টু a বাই e। তাহলে এই যে a বাই e, 0, তাহলে ওটা কি হবে x ইজিক্যাল টু a বাই e। তাহলে এই পাশেরটা কি হবে যে x ইজিক্যাল টু মাইনাস a বাই e। ওকে, x ইজিক্যাল টু মাইনাস a বাই e। আচ্ছা এই উপকেন্দ্র এইটাকে যদি আমি s বলি এবং এইটাকে যদি আমি s প্রাইম বলি, ঠিক আছে, এটা s আর এটা কি s প্রাইম, তাহলে দেখেন এইখানটায় আমি এভাবে লিখতে পারি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব s প্রাইম, এটা সমান সমান কি হবে দেখেন s প্রাইমটা কি এখান থেকে এখানকার মাঝখানেকার ডিস্টেন্স। তাহলে দেখেন এখান থেকে এইটুকু যদি এই হয় আর এখান থেকে এইটুকু কি এই, তাহলে এই প্লাস এই ডিস্টেন্স বলছি। ওকে, আবার মাইনাস করে আবার 0 বানায় দিন। ওকে, তাহলে এই ডিস্টেন্স যোগ এই ডিস্টেন্স, তাহলে এটাও এই এটাও এই, তাহলে এটা হবে টুয়াইজ এই। ওকে, টুয়াইজ এ ই। ওকে, এটার মডুলাস দিলাম, প্রয়োজন হলে আপনারা মডুলাস দিয়ে নিন। মডুলাস দেওয়ার দরকার নাই, এখানটায় টুয়াইজ এ ই, এটা পজিটিভ হবে, সবসময় পজিটিভ হবে। ওকে, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, এইবার সেকেন্ডটা হচ্ছে কি যেন বলে, আচ্ছা এটার নাম দিলাম ও, কেন্দ্রটার নাম দিলাম হচ্ছে ও, এই বিন্দুটার নাম দেই হচ্ছে মনে করেন এ, আর এটার নাম দেই হচ্ছে কি এ প্রাইম, মানে শীর্ষবিন্দু দুইটা এ প্রাইম। আচ্ছা দিকাক্ষ যে বিন্দুতে এইখানটায় আছে এটার নাম দেই, এই বিন্দুটার নাম দেই বি, আর এটার নাম দেই হচ্ছে কি বি প্রাইম। ওকে, বি এবং বি প্রাইম। আচ্ছা তাহলে দেখেন এইখানটায় আমি একটু একটা কথা বলি, সেটা হইতেছে কি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। তাহলে দেখেন বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সেটা কি হবে যেন, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এখানটায় এ প্রাইম, এটা সমান সমান হবে হচ্ছে টুয়াইজ এ। ওকে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য টুয়াইজ এ। আচ্ছা ওকে সালমান ফার্সি, আজকের পড়াগুলা মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি ঠান্ডা মাথায় আরও একটা বার দেখবেন, আশা করি মাথার ভিতরে যাবে। এটা একটু মানে বেশি জিনিস এইখানটায় আছে, তো একই সাথে অনেকগুলা মানে মানে টপিকস আছে, এই কারণে আপনার কাছে হয়তো একটু প্রথমেই কষ্ট লাগতেছে, বাট আপনি ঠান্ডা মাথায় আরেকটা বার একটু দেখবেন, আশা করি সমস্যা হবে না। তারপরে যদি সমস্যা হয় আমাকে নক দিয়েন, আমি দেখাই দিব। ওকে, আচ্ছা এবার দেখেন এটা কি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এ প্রাইম, এটা সমান সমান টুয়াইজ এ। তাহলে এরপর একটা হচ্ছে কি যেন ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এটা মনে করেন আমি নাম দেই হচ্ছে কি যেন বলে সি, আর এটার নাম দিলাম সি প্রাইম। ওকে, তাহলে দেখেন সি প্রাইম, এটা সমান সমান হবে কি যেন টুয়াইজ বি। ওকে, টুয়াইজ বি। আচ্ছা এবার দেখেন তারপরে কি যেন আছে, এরপরে আছে হচ্ছে এই যে এখান থেকে, ওকে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য রয়েছে। এবার এই জিনিসটা যেটা পড়াচ্ছি এটা আমাদের বিভিন্ন অঙ্কে খুবই ইম্পর্টেন্টলি কাজে লাগবে। সেটা হইতেছে কি দেখেন এটা কি উপকেন্দ্র, এটা কি দিকাক্ষ, তাই না, এটা উপকেন্দ্র এটা দিকাক্ষ। তাহলে দেখেন উপকেন্দ্র আর দিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব কিন্তু এই অংশটুকু। ওকে, উপকেন্দ্র এবং দিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব এটা দেখেন, উপকেন্দ্র এবং দিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখেন উপকেন্দ্র এবং দিকাক্ষের মধ্যবর্তী দূরত্বের কথা যদি বলি, তাহলে সেটা কি হবে দেখেন, এটা এ বাই ই, মানে কি এখান থেকে এই দূরত্ব হচ্ছে এ বাই ই, আর এখান থেকে এই দূরত্ব হচ্ছে এই। তাহলে দেখেন এ বাই ই থেকে যদি এই বিয়োগ করি তাহলে কি আসে, এ বাই ই মাইনাস কি এই না, তাহলে এইটা হচ্ছে উপকেন্দ্র হতে দিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। ওকে, দূরত্ব এটা কত যেন হবে মডুলাস অফ এ বাই ই মাইনাস এই। ওকে, এ বাই ই মাইনাস এই।
ওকে, এটা কি উপকেন্দ্র হতে দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a/e মাইনাস এই। আর আরেকটা বলতে পারেন, এবং দূরত্ব এটাকে কি লেখা যেতে পারে, এস বি এটা সমান সমান a/e মাইনাস এই। এখন অনেকে বলতে পারেন যে স্যার আপনি তো এই পাশের অংশটাও নিতে পারতেন। অবশ্যই সেটা কি হইতো, মাইনাস a/e প্লাস এই, ওইটাকে মডুলাস করলেও সেম আনসারই পাবেন। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ওকে, আর একটা জিনিস আপনারা লিখতে পারেন এবি হচ্ছে কি শীর্ষবিন্দু হতে দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। ওকে, শীর্ষবিন্দু হতে দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। ওকে, শীর্ষবিন্দু হতে দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে কি লেখা যায়, এবি। এই এবি এর ভ্যালুটা হচ্ছে কত হবে, a/e মাইনাস এ। ওকে, a/e মাইনাস এ। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে নিচে যে 5টা জিনিস লিখেছি, এইখানে দেখেন সবগুলা জিনিসই হচ্ছে কি দূরত্ব বা দৈর্ঘ্য বা লেন্থের কথা বলছি। দূরত্ব, দৈর্ঘ্য বা লেন্থের কথা বলছি। একটা জিনিস একটু খুব ভালো করে মাথার মধ্যে রাখবেন, এরকম লেন্থের কথা যদি আমি কখনো বলি, মানে লেন্থগুলা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে এটা মাথায় রাখবেন। সেটা হচ্ছে এইখানে যতগুলো লেন্থ লিখছি সবগুলা লেন্থ, এই ছবি বাঁকা করি তেরা করি যাই করি না কেন, যেখানেই নিয়ে যাই না কেন, এই লেন্থগুলা সবসময় সমান হয়। ওকে, লেন্থগুলা সবসময় সমান হবে, এটা একটু মাথায় রাখবেন যে লেন্থগুলা সবসময় একই থাকবে। ওকে, এবং আরেকটা জিনিস, এই যে জিনিসগুলো আমরা লিখেছি এই কন্ডিশনগুলো যদি মেনে চলে, এই কন্ডিশনগুলো যদি মেনে চলে, তখন এই উপবৃত্তের সমীকরণটা হয় হচ্ছে এইরকম, যে এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এই যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা সমান সমান 1। ওকে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা সমান সমান হবে হচ্ছে 1। ওকে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা সমান সমান 1, যদি এইখানের এই কন্ডিশনগুলা মানে মেইন কথা হচ্ছে কি, যে এই কন্ডিশনটা যদি মানে, তাহলে এই কথাগুলা সত্যি হবে। ওকে, এই কথাগুলা সত্যি হবে। এখন আমি আর একটা কথা বলে দিই, এইখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা বি এর চেয়ে একটু বড় হবে, এটা বি এর চেয়ে বড় হবে, এর ভ্যালুটা বি এর চেয়ে বড় হবে। ওকে, এর ভ্যালুটা বি এর চেয়ে বড় হবে। ওকে, আচ্ছা, এখন আমি একটু আপনাদেরকে বলি, এই যে জিনিসটা আমরা দেখাইলাম, আপনারা বাসায় এই ছবিটা 4-5 বার আঁকেন, বিলিভ মি এই জিনিসগুলো আপনারা ভুলবেন না। বাট আপনাদের একটা বদভ্যাস, আমার বলা আর আপনাদের মানে শোনা দুইটা একই জিনিস, মানে আপনারা শুনলেন এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দেন অনেকেই। বাট এই কাজটা করেন না, এইটা ছবি আঁকা আপনারা প্রত্যেকে আমারে মানে ইনবক্স করবেন যে স্যার আমি 5 বার ছবিটা আঁকছি, আবার একই ছবি 5 বার তুইলে আমারে পাঠাই দিয়েন না। ওকে, একই ছবি 5 বার তুইলে পাঠাই দিয়েন না, আপনারা এই ছবিটা আঁকবেন, ছবিটা এঁকে পাঠাই দিবেন আমারে। ওকে, এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হইতেছে, একটা জিনিস একটু বলি, দুনিয়ার সবগুলা জিনিস আপনি যেমনে চান সেমনিই যে বুঝতে পারবেন বা অত বেশি সহজ হবে জিনিসটা এমনটা না। দু একটা জিনিস আপনার কাছে একটু কঠিন লাগতে পারে, ওই জিনিসটা আরও বেশি মনোযোগ দিয়ে একটু করবেন, দেখবেন যে ওই জিনিসটা আস্তে আস্তে আপনার কাছে ইজি মনে হইতেছে। আপনাকে একটু ধরলেও ধৈর্য ধরতে হবে। ওকে, তাহলে এটা একটু মনে রাখেন। দেখেন তাহলে আমি একটু আপনাদেরকে আরেকটু বলি, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা সমান সমান 1। আচ্ছা, তাহলে এইটা হলে কি এর ভ্যালু যদি বড় হয়, এটা মনে রাখবেন, যেটা বড় হবে, এটা দেখেন যেটা বড়, এখানে এ কি বড়, যেটা বড় এই সেই অক্ষের দিকে ওই জিনিসটা প্রশস্ত হবে। ওকে, সেই অক্ষের দিকে এই জিনিসটা প্রশস্ত হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি আর একটা ছবি একটু এইখানটায় আঁকায় ফেলি। ওকে, এই ছবিটা একটু আঁকায় ফেলি, সেটা কেমন হয় একটু দেখি, মানে ছবি আঁকাবো না, এই জিনিসগুলো একটু লিখে ফেলি। ওকে, এই জিনিসগুলো একটু লিখে ফেলি, আপনারা একটু দেখেন। সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা সমান সমান কত, 1। ওকে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা সমান সমান 1। এই পরাবৃত্তে আমি যদি বলি এটা গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, তাহলে আমাদের ছবিটা হবে কেমন যেন, এটা যদি আমার এক্স এক্সিস হয়, তাহলে এই ছবিটা এক্স অক্ষের দিকে প্রশস্ত হবে, তাই না?
এরকম হবে ছবিটা, এইটুকু এঁকে রাখলাম। ওকে, আশা করি এবার বুঝতে পারছেন। আচ্ছা, এটা এক্স এক্সিস আর এটা কি ওয়াই এক্সিস হবে, তাই না? আচ্ছা, এবার দেখেন একের পর এক লিখতে থাকবে, একের পর এক লিখতে থাকবো। দেখেন আমি আসলে এর আগের দিন পড়াইছিলাম মাত্র 8টা জিনিস, আজকে অন্তত 14-15টা জিনিস পড়াইছি, তাহলে একটু তো কঠিন মনেই হবে। ওকে, আচ্ছা দেখেন এইখানটায় এক নম্বরে হচ্ছে কেন্দ্র। ওকে, তাহলে দেখেন কেন্দ্রটা কত হবে? কেন্দ্র একটু আগেই পাইছি, এই যে 0,0। আমি আরেকবার লিখতেছি, আপনারা আমার সাথে একটু লেখেন, প্রয়োজন হলে আমার সাথে একটু লেখেন। কেন্দ্র হচ্ছে কি 0,0। 2 নাম্বার উপকেন্দ্র। উপকেন্দ্র দেখেন উপকেন্দ্রটা হবে হচ্ছে কি a,0 মাইনাস a,0, তাহলে সেটা হবে হচ্ছে কি প্লাস মাইনাস a,0। ওকে, এবার 3 নাম্বার শীর্ষবিন্দু। ওকে, শীর্ষবিন্দু দেখেন, তাহলে শীর্ষবিন্দু কি হবে? শীর্ষবিন্দু হবে হচ্ছে বৃহদক্ষের শীর্ষ। ওকে, বৃহদক্ষের শীর্ষ। ওকে, বৃহদক্ষের শীর্ষ কি হবে? এইখানে a,0, এইখানে কি মাইনাস a,0, তাহলে কি হইল প্লাস মাইনাস a,0। ওকে, প্লাস মাইনাস a,0। সালমান ফার্সি আরেকটা বার একটু জানাবেন আমাকে, বুঝতে পারতেছেন কিনা, একটু কষ্ট হইলেও মানে জিনিসটা বুঝতে পারতেছেন কিনা এইটা একটু জানান। ওকে, আচ্ছা এরপরেরটা তাহলে কি? এরপরেরটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের শীর্ষবিন্দু। ওকে, ক্ষুদ্র অক্ষের শীর্ষবিন্দু তাহলে কি হবে 0, প্লাস মাইনাস বি। ওকে, এই যে এইটা 0, বি এইখানটায়, 0, মাইনাস বি এই জায়গাটায়। ওকে, আচ্ছা এবার দেখেন এটা গেল ক্ষুদ্র অক্ষের শীর্ষবিন্দু। আচ্ছা, তাহলে এরপরেরটায় আসেন 5 নম্বরে বৃহৎ অক্ষের সমী। ওকে, বৃহৎ অক্ষের সমী, এটা কি হবে? বৃহৎ অক্ষের সমীকরণটা হবে হচ্ছে y = 0, তাই না? y = 0। আচ্ছা, এবার দেখেন এরপরেরটা কি হবে? তাহলে কি ক্ষুদ্র অক্ষের সমীকরণ, এটা কি যেন হবে? এই যে এটা ছিল বৃহৎ অক্ষের সমীকরণ, আর এই যে ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি x = 0। আচ্ছা, x = 0, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখেন ক্ষুদ্র অক্ষের সমী। আচ্ছা, এরপরেটা ছিল হচ্ছে কি যেন বলে উপকেন্দ্রিক লম্বের সমী। উপকেন্দ্রিক লম্বের সমী। ওকে, উপকেন্দ্রিক লম্বের সমী। তাহলে দেখেন উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে কোনটা যেন? এইটা, তাই না? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এইটা। তাহলে দেখেন এটা যদি উপকেন্দ্রিক লম্ব হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি যেন ছিল? যে এই যে x = a, তাহলে এটা কি হবে? x = প্লাস মাইনাস এই, মানে এই পাশে একটা আছে আর এই পাশে আরেকটা আছে। ওকে, আচ্ছা এরপরেরটা দেখেন আছে, এরপরেরটা শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমী। ওকে, শীর্ষে বৃহৎ অক্ষের শীর্ষে, অবশ্যই শীর্ষে অঙ্কিত স্পর্শকের সমী। ওকে, সেটা কি যেন ছিল? x = প্লাস মাইনাস a। ওকে, এই যে এটা হচ্ছে কি x = a ছিল, এই পাশেটা কি ছিল? x = মাইনাস a। আচ্ছা, তাহলে এটা গেল x = প্লাস মাইনাস a। ওকে, এরপরেরটা দেখেন দ্বিকাক্ষের সমী। ওকে, দ্বিকাক্ষের সমীকরণ, সেটা কি যেন ছিল? যে দ্বিকাক্ষের সমীকরণটা ছিল x = a/e, এই পাশে আছে এই যে x = a/e, আর এই পাশে আছে কি x = মাইনাস a/e। তাহলে দেখেন দ্বিকাক্ষের সমী হচ্ছে x = প্লাস মাইনাস a/e। ওকে, দ্বিকাক্ষের সমীকরণ গেল। এইবার আসেন কি যেন বলে এটার নাম, 10 নম্বরে আসেন। দেখেন এইগুলা, এটা দেখেন 10 নম্বরে। এরপরে কি যেন বলে? উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা কি যেন ছিল? টুয়াইজ এই, তাই না? উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমি আবারও বলতেছি, দূরত্ব সংক্রান্ত যতগুলা লিখে দিয়েছি এগুলা গ্রাফ যেখানেই যাক না কেন, শিফট করুক, বাঁকা হোক তেরা হোক, তাতে কোনো সমস্যা নাই।
মানে এইটাই হবে, ওকে, এটাই হবে আনসার। আচ্ছা, এরপর এটা কি যেন বলে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। ওকে, ক্ষুদ্র অক্ষের, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেই, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এটা কত হবে, টোয়াইস এ। ওকে, এরপরেরটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এটা সমান টোয়াইস বি। ওকে, এরপরেরটা 13 নাম্বার। ওকে, উপকেন্দ্র হতে, উপকেন্দ্র হতে, উপকেন্দ্র হতে নিকটবর্তী, 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 ওকে, নিকটবর্তী দিকাক্ষের, দিকাক্ষের দূরত্ব। ওকে, দূরত্ব, নিকটবর্তী কোনটা বুঝাইছি আমি, দেখেন নিকটবর্তী মানে কি, দেখেন দিকাক্ষ এই পাশেও একটা আছে, এই পাশেও একটা আছে, দুইটা আছে। তো তো এই বিন্দুটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু না, এখান থেকে এইটাও একটা দিকাক্ষ, আবার এইটাও একটা কি দিকাক্ষ, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে নিকটবর্তী। হ্যাঁ, এইটা কাছে আর এইটা কোথায় আছে, দূরে আছে, তাহলে এই বিন্দুটা থেকে নিকটবর্তী দিকাক্ষের দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, তাহলে এটার দূরত্ব সেটা কত হবে, এটা সমান সমান হবে হচ্ছে এ বাই ই মাইনাস এই। ওকে, এ বাই ই মাইনাস এই। আচ্ছা, এরপরেরটা হচ্ছে কি যেন বলে, x14। আচ্ছা, এটা এটা হচ্ছে এবার এবি, এবি মানে কি, এই যে উপকেন্দ্র হতে এ বাই ই মাইনাস এ। ওকে, শীর্ষ হতে নিকটবর্তী দিকাক্ষের। ওকে, শীর্ষ হতে, এই যে এরকম লিখলাম, শীর্ষ হতে, শীর্ষ হতে নিকটবর্তী দিকাক্ষের দূরত্ব। ওকে, এটা সমান সমান মডুলাস অফ এ বাই ই মাইনাস এ। ওকে, আচ্ছা, আর একটা 15 নাম্বার, এইটা ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এটা হচ্ছে ই এর মান। ওকে, ই এর ভ্যালুটা কত হবে, এখানে লিখে দিচ্ছি, যদি এটা হয় উৎকেন্দ্রিকতা, হ্যাঁ, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা এটা হচ্ছে ই। ওকে, উৎকেন্দ্রিকতাটা হচ্ছে ই, এর ভ্যালুটা কি হবে, ই সমান সমান এরকম মনে রাখবেন, √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা কিভাবে আসলো, প্রুফটা পরে পড়াবো। ওকে, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখেন এর আগের দিন পড়াইছিলাম মাত্র 7টা না 8টা, আজকে পড়াইছি 15টা, এবং আরও অনেক বেশি ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। সো এই জিনিসটা আগের চেয়ে একটু হইলেও কঠিন লাগতে পারে, সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। ওকে, তাহলে দেখেন এই যে জিনিসটা আমরা পাইলাম, এখন দেখেন আপনাদের একটু কমন সেন্স থেকে বলি, দেখেন একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। এর আগের দিন ওই যে এ আর বি প্লাস মাইনাস দিয়ে ইকুয়েশন উল্টাপাল্টা হয়েছিল, চিন্তা করেন তো, এক্স এর জায়গায় যদি আপনি, মানে এর জায়গায় যদি আপনি মাইনাস এ বসান, যেহেতু এর উপরে হোল স্কোয়ার আছে, তাহলে কি সেম ছবিটাই তো পাবেন, তাই কি না, এইটা আছে, এটা 180 ডিগ্রি যদি রোটেট করেন তাহলে ছবি কি চেঞ্জ হবে, কোনো প্রকার কোনো ছবির চেঞ্জ আসবে না। ওকে, আগেও এই ছবি ছিল, এটাকে 180 ডিগ্রি ঘুরান, দেখেন সেম ছবিটা পাবেন। সো এইখানে এটার ক্ষেত্রে এই যে এর জায়গায় মাইনাস এ দেওয়ার মতো কোনো অপশন নাই। ওকে, সেম 180 ডিগ্রির জন্য পাবেন। ওকে, মানে একই ছবি পাবেন। সো এইটার জন্য ওই নতুন করে আর একটা ইকুয়েশন শেখার দরকার নেই। তবে হ্যাঁ, যদি এক্স আর ওয়াই এই দুইটা যদি ইন্টারচেঞ্জ করতো, ওকে, এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ করতো মানে কি, এখানে দেখেন এটা বি এর চেয়ে বড়, তাহলে দেখেন বিটা যদি এর চেয়ে বড় হইতো, বিটা যদি এর চেয়ে বড় হইতো, তাহলে মানে জিনিসটা যদি এরকম হইতো যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা সমান সমান 1। এবার বললাম কি বিটা এর চেয়ে বড়, ওকে, বি বড় এর থেকে, তাহলে কি ছবিটা আর এইরকম হবে, মানে এইখানে দেখেন এ বড় ছিল তাই এক্স এক্সিসের দিকটা কি হয়েছে, বৃহৎ বৃহৎ এক্সিস। ওকে, কিন্তু যদি মনে করেন বিটা বড় হয়, বি যদি বড় হয়, চিন্তা করেন বি যদি বড় হয় তাহলে তার এইরকমটা হবে না। ওকে, বি যদি বড় হয় তাহলে কিন্তু আর এরকম হবে না, এটা কি হবে, ঘুরে যাবে, তাই না, কত ডিগ্রি ঘুরবে, দেখেন এবার বি বড়, তাহলে ওয়াই এক্সিস আমার সব কিছু, তাহলে দেখেন এইবার কিন্তু আমার এই যে বৃহৎ অক্ষটা, এই যে ছবিটা হবে তখন এই যে এইরকম। ওকে, বিটা যদি বড় হয় তখন ছবিটা হয় হচ্ছে এইরকম ভাবে, কথা কি বুঝছেন, এটা এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস, তাতে কোনো সমস্যা নাই। তাহলে দেখেন এক্স আর ওয়াই আলটিমেটলি কি হয়েছে, 90 ডিগ্রি রোটেট হয়েছে, মানে এখানে বি বড় হয়েছে, মানে আলটিমেটলি ইন্টারচেঞ্জ না করে আমি বি কে বড় লিখছি। ওকে, ইন্টারচেঞ্জ না করে বি কে বড় লিখছি। ওকে, তাহলে দেখেন এইখানটায় তাহলে সব কি হবে, এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে এক্স এর জায়গায় ওয়াই এরটা চলে যাবে, ওয়াই এরটার জায়গায় এক্স এরটা চলে যাবে, তাই তো। তাহলে দেখেন এটা কিছুই না, তাহলে দেখেন কেন্দ্র, তাহলে এক্স এরটা ওয়াই এর কাছে যাবে, ওয়াই এরটা এক্স এর কাছে যাবে, এবং এক্স এর মানগুলা ওয়াই এর মান দ্বারা রিপ্লেস হয়ে যাবে। ওকে, এক্স এর মানগুলা
ওয়াই এর মানগুলা দ্বারা রিপ্লেস হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন কেন্দ্র আগে 0,0 ছিল, এখন তাহলে দেখেন এই 0 এর কাছে আসবে, এই 0 এর কাছে আসবে। কত সুন্দর একটা ছবি তৈরি হয়েছে। ওকে, তাহলে দেখেন এটা কত কি হবে, 0,0, কেন্দ্রটা তাহলে কি 0,0ই থাকবে। ওকে, তাহলে দেখেন ইন্টারচেঞ্জ হবে, তাহলে এটা কি হবে 0, আপনারা এইখানটায় এ ই লিখবেন না, এই হবে না, এটা হবে কি যেন প্লাস মাইনাস, এইখানে এর জায়গায় ওই যে বলছি না এক্স আর ওয়াই এর মানগুলা দিয়েও ইন্টারচেঞ্জ করবেন, 0, প্লাস মাইনাস বিই। ওকে, 0, প্লাস মাইনাস বিই, আগে ছিল এই, কেন বিই হয়েছে, কারণ এই যে ওয়াইটা বড় এবং ওয়াই এর সাথে আছে কেটা বি, তাহলে এই জন্য হবে হচ্ছে বিই। ওকে, আচ্ছা এবার দেখেন আগে ছিল কি a, 0, তাহলে এবার কত হবে 0, 0, প্লাস মাইনাস বি, সিম্পল। ওকে, আচ্ছা এবার দেখেন এইখানটায় কি ছিল 0, প্লাস মাইনাস বি, তাহলে এটা কি হবে প্লাস মাইনাস এ, 0। ওকে, প্লাস মাইনাস এ, 0, তাহলে দেখেন এখানটায় কি আছে y ইজ ইকুয়াল টু 0, তাহলে এবার কি হবে যেন x ইজ ইকুয়াল টু 0, এটা কি আছে x ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা কি হবে y ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এবার দেখেন এইখানটায় কি আছে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এই, তাহলে এটা কি হবে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বিই। ওকে, আচ্ছা এবার দেখেন এটা কি আছে x ইজ ইকুয়াল টু a, তাহলে এটা কি হবে y ইজ ইকুয়াল টু, এই যে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি, তাই না? তাহলে দেখেন এইখানটায় কি আছে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই, তাহলে এটা কি হবে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। ওকে, আচ্ছা এবার দেখেন এখানটায় কি আছে টুয়াইজ এই, তাহলে এটা কি হবে টুয়াইজ বিই। ওকে, তাহলে দেখেন এইখানটায় কি আছে টুয়াইজ এ, তাহলে এটা কি হবে টুয়াইজ বি, তাই না? আচ্ছা এটা কি আছে টুয়াইজ বি, তাহলে ওটা কি হবে টুয়াইজ এ। তাহলে দেখেন ওই যে এক্স এর ভ্যালুগুলাকে বা এক্স আর ওয়াই এর ভ্যালুগুলাকে জাস্ট রিপ্লেস করতেছে, আর কিচ্ছু করি নাই, সিম্পল আগের মতোই আছে। ওকে, তাহলে এইটা দেখেন কি আছে এ বাই ই মাইনাস এই, তাহলে এটা কি হবে বি বাই ই মাইনাস বিই। ওকে, বি বাই ই মাইনাস বিই, তাহলে দেখেন এটার ক্ষেত্রে কি হবে বি বাই ই মাইনাস বি, তাই না? ওকে, আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে ই এর ভ্যালুটা হবে ই সমান সমান রুট ওভার 1 মাইনাস এইখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার আছে না, এটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, এই যে দেখেন এইখানে যতগুলো আছে, তাহলে দেখেন যদি আমার শুধুমাত্র এইটা যদি আমার, তাহলে দেখেন আলটিমেটলি কি এইটা যদি মনে রাখতে পারি তাহলে এই পাশেরটা মনে থাকবে। ওকে, আপনাদেরকে আমি বলি দেখেন এখানে আমি 15টা লিখছি, বিলিভ মি এটার আরও দুইটা জিনিস আছে, ওই দুইটা লিখি নাই, তাহলে হয়তো ধরেন যে 15টাই, ধরেন 15 দুগুণে 30টা, এই 30টা মুখস্থ করা চারটিখানি কথা না। ওকে, এই 30টা মুখস্থ করা চারটিখানি কথা না, বা পারবেনও না অ্যাকচুয়ালি। সো আপনাদের যেটা কাজ এই ছবিটাই আঁকাবেন, ছবিটা অ্যাটলিস্ট 5 বার আঁকাবেন, বিলিভ মি দেখবেন ছবিটা আঁকাইলে এই জিনিসগুলো না আরো অনেক ভালো মতো ফিল করতে পারবেন আপনারা। ওকে, তো এই ছবিটা আঁকানো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটা আঁকানোর পরে একটা লিখবেন, একটার পাশে আরেকটা লিখবেন, একটা লিখবেন, একটার পাশে আরেকটা লিখবেন, দেখবেন এইটা পারবেন। এইটা লেখার থেকেও ছবি আঁকানোটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এই যে ছবিটা আঁকাইছি আপনারা অ্যাটলিস্ট 5 বার এই ছবিটা আঁকাবেন প্লিজ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি অ্যাটলিস্ট 5 বার এই ছবিটা আপনারা আঁকাবেন, এবং ছবিটা আঁকায়া আমাকে মানে টেক্সট করবেন। ওকে, আচ্ছা এই যে জিনিসগুলা লিখলাম, এই যে জিনিসগুলা লিখছি, এই যে এই ডান পাশের যে জিনিসগুলা লিখেছি আপনারা একটু আমাকে কমেন্ট করে জানায়েন যে স্যার বুঝতে পারছেন নাকি পারেন নাই। ওকে, তো আজকে আর এর থেকে বেশি পড়াবো না, মানে আজকের জিনিসগুলা হচ্ছে মানে মেইন জিনিসটা। এবং আমি আপনাদেরকে বলি এই উপবৃত্তের এইগুলা যদি মুখস্থ রাখতে পারেন, আপনারা জানেন কি না আমি জানি না, এই উপবৃত্তের এই কয়টা যদি মুখস্থ রাখতে পারেন অধিবৃত্ত শেষ। অধিবৃত্তের সবগুলো ফর্মুলা জাস্ট এই সেম ভ্যালু। ওকে, মানে এই কেন্দ্র 0, 0, উপকেন্দ্র 0, প্লাস মাইনাস বি, বা এই প্লাস মাইনাস এই 0, বৃহৎ অক্ষের শীর্ষবিন্দু, এইগুলা হচ্ছে একদম সেম টু সেম। সো আপনাদেরকে একটু বলতেছি সেটা হইতেছে যে এইখানে যেগুলা পড়াইছি এইগুলা আপনারা একটু ভালো করে একটু কষ্ট হইলেও একবার একটু শিখে ফেলেন, দেখবেন কি পরেরগুলা পড়তে আর আপনাদের কষ্ট হবে না। ওকে, বা হাইপারবোলার ফর্মুলাগুলা বা অধিবৃত্তের যে ফর্মুলাগুলো আছে ওইগুলো আলাদা আলাদা করে আমাদের মুখস্থ করতে হবে না। ওকে, এইগুলা দিয়েই কাজ চালায় যাইতে পারবো। ওকে, সো এটা একটু আপনাদের কষ্ট হইলেও এটা একটু মুখস্থ করে ফেলবেন ভালো করে, এবং ছবিটা আঁকাবেন, ছবি না আঁকাইলে বুঝতে পারবেন না। ওকে,
আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, এবং আপনাদের হোমওয়ার্ক আজকে আর এক্সট্রা কোনো কিছু না। আজকের হোমওয়ার্ক শুধুমাত্র এটা 5 বার করে আঁকাবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন। আজকের পড়াটা হয়তো বা একটু মানে কঠিন লাগতে পারে বা একটু কষ্টকর মনে হইতে পারে, বাট এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনারা 2-3 বার আঁকান, দেখবেন যে জিনিসটা বুঝতে পারবেন। এবং আগের দিনের চেয়ে একটু সংখ্যায় বেশি, তো এই কারণে হয়তো বা একটু কষ্ট হইতে পারে অনেকের। ওকে, তো সবাই ভালো থাকবেন। তো সবার জন্য বেস্ট অফ লাক। ওকে, আল্লাহ হাফেজ।